দুটি শব্দ আমরাও পারি, যা উচ্চারিত হয় আত্মবিশ্বাসীদের কণ্ঠে। অদম্য ইচ্ছাশক্তির পরিচয় মিলে এ দুটি শব্দের মধ্য দিয়ে। ভিন্নভাবে সক্ষমতায় তারাও পারে সকল কাজ করতে, আর তাই তাদের কণ্ঠে উচ্চারিত হয় আমরাও পারি অন্য সবার মতোই সকল জয় ছিনিয়ে আনতে। দেশে বিদেশে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমরাও পারি অনুষ্ঠানে। দর্শক, আজ যে আত্মবিশ্বাসী মানুষটির সাথে পরিচিত হব, তার নাম তাহমিনা শহীদ। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। এটি একটি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত। এই গানটির সাথে গলা মেলাতে অনেকের কষ্ট হয়, কারণ অনেকের দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে তাদের ভুবন আলোময় হয় না। তারপরও থেমে থাকে না তাদের অনেকেরই জীবন। তারা পৃথিবীর আলো প্রত্যক্ষ করতে না পারলেও নিজের কর্মের আলোতে পৃথিবীকে করেছেন আলোকিত। এমন একজন মানুষের কথাই আমরা আজ বলবো। তিনি তাহমিনা শহীদ। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হওয়া সত্ত্বেও তিনি নিজের জীবনকে করেছেন আলোকিত। তাহমিনা শহীদ 1984 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। 8 ভাই বোনের মাঝে তিনি সপ্তম। সবার মাঝে তিনি একমাত্র জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই অন্যান্য সন্তানদের মতো তিনি তাহমিনাকেও সমান তালে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তার জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া ও সফলতার বাকি গল্প শুনব তাহমিনার মুখেই। তাহমিনা শহীদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরাও পারি অনুষ্ঠানে। ক্ষীণদৃষ্টি সম্পন্ন হলেও আপনি জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর জীবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শৈশব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আপনার শৈশব কেমন কেটেছে? যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করে না, তাদের শৈশব আসলে একরকম, আর আমি যেহেতু প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছি, আমার শৈশবটা আসলে একটু কষ্টের। তা আমারটা সেরকম আসলে ছিল না, অতটা মসৃণ ছিল না। হ্যাঁ, তো আমি খুবই তখন আমি বুঝলাম যে আমার সব ভাই বোনরা ওরা স্কুলে যাচ্ছে, হ্যাঁ, ছোটোবেলা থেকে, বা ওরা বাইরে দৌড়াদৌড়ি করছে বা সব কিছু। তো আমি একটু ডিফারেন্ট, আমার কাছে মনে হলো যে না, আমি তো আসলে আমি একটু অন্যরকম। আমরা 8 ভাই বোন ছিলাম, তো 8 ভাই বোনের মধ্যে সবাই স্কুলে যাচ্ছে, হ্যাঁ, আমি স্কুলে যেতে পারছি না। এটা আমার জন্য খুবই কষ্টের একটা আসলে বিষয়, যে আমি কি করব। আমার বাবা মাও খুব টেনশনে পড়লো, যে আসলে একটা হতাশা যে আমাকে নিয়ে কি করবে। তা আমার পড়ালেখা করার এত ইচ্ছে, সবাই নতুন বই খাতা নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, না আমি স্কুলে যেতে পারছি না। এটা আমার জন্য খুবই কষ্টের একটা স্মৃতি। আসলে সবসময় বাসায় থাকতে ভালো লাগতো না। ওরা সবাই সুন্দর সুন্দর টিফিন নিত, মজার মজার টিফিন আম্মা আমাকে দিত। আমি কি করতাম, ওদের খবর নিতাম যে ওরা কখন টিফিন খায়। হ্যাঁ, তখন 11টার সময় ওরা টিফিন খায়, আমিও 11টার সময় ওই টিফিন বক্সে করে আমার বাসায় বসে বসে আমি টিফিন খেতাম। হ্যাঁ, এরকম আর কি, যে স্কুলের মতো। আর স্কুল থেকে যখন আমার ভাই বোনরা আসতো, তখন আমার না খুশি লাগতো, আর তখন আমি একা একা বাসায় থাকতাম, আমার খুবই লাগতো আসলে। যাই হোক, তবে আব্বা কার কাছ থেকে যেন একটা ইনফরমেশন পেলো যে প্রতিবন্ধী মানুষদের জন্য একটা স্পেশাল স্কুল আছে। এই খবরটা শোনার পরে আমাকে বাসায় এসে যখন বললো, আমি খুবই খুশি যে আমি স্কুলে যেভাবেই হোক কিন্তু হোস্টেলে থাকতে হবে। আমি বলছি হ্যাঁ, আমি হোস্টেলেও থাকবো না। আমার তখন যে আমি আর বাসায় থাকবো না এভাবে একা একা, পড়ালেখা করতে পারবো, এটাই আমার আনন্দ। আবার একটু টেনশন যে হ্যাঁ, একা একা থাকতে হবে। তো আমিও খেলাধুলা করতাম, আমার বোনদের সাথে গিয়ে খেলাধুলা করতাম, কিন্তু তারপরেও আমার মনে হতো যে আমাকে আসলে ওইভাবে, যেমন একটা লুকোচুরি একটা খেলা আছে, হ্যাঁ, লুকোচুরি একটা খেলাতে ওই খেলাতে আমাকে সবাই মিল্ক অ্যান্ড রাইস বলতো। আমি যেহেতু আসলে কালারটা আমি বুঝতে পারতাম, হ্যাঁ, ওরা কি করতো যে আমি কালার আগে থেকে করতাম যে কে কোন ধরনের স্যান্ডেল পরছে বা কে কীভাবে, হ্যাঁ, তো ওরা কি করতো কালারটাকে আমার নিজের যেরকম স্যান্ডেল পরতো ওই স্যান্ডেলগুলো চেঞ্জ করে ফেলতো, বা একজনকে একজন লুকিয়ে রাখতো, হ্যাঁ, ওইভাবে আরেকটা জামার দিয়ে আড়াল করে রাখতো যেন আমি বুঝতে না পারি। হ্যাঁ, এইভাবে এরকম। তখন আমার খুবই কষ্ট লাগতো, জানলা তাহলে তো আমি আর ওইভাবে সবাইকে খুঁজে বের করতে পারবো না, তাহলে সবসময় আমার তিলও খাইতে হবে, আর আমাকে সবসময় আমি চোর এরকম একটা ওইভাবেই আমাকে খেলতে হবে। হ্যাঁ, আমি সবার মতো লুকাইতে পারবো না, যেহেতু ও দেখতে পাচ্ছে না। একটা ছিল যে ওকে আমরা মিল্ক অ্যান্ড রাইস বানায় রাখবো, ওকে দেখা গেলেও কোনো কিছু না, ও আমাদের আমাদের সাথে শুধু খেলবে। এগুলো অনেক ধরনের স্মৃতি আসলে। জীবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পরিবার তথা সমাজ থেকে আপনি কি ধরনের সহযোগিতা পেয়েছেন? পরিবার থেকে তো অবশ্যই আমি সহযোগিতা পেয়েছি। হ্যাঁ, না পেলে তো আমি আজকে আসলে এই পর্যন্ত আসতে পারতাম না।
তবে আমার পরিবার থেকে সহযোগিতা যতটুকুন পেয়েছি আমার আগ্রহটা ছিল আরও বেশি। আত্মীয় স্বজনরা তো সেভাবে চাইতো না, ঠিক আছে যে পড়ালেখা করা এত কীভাবে করবে ওরা জানতেও না। সবসময় সবাই বলতো যে পড়ালেখা করে কি করবে, অ্যাবল পার্সন যারা ওরাই পড়ালেখা করে কোনো কিছু করতে পারে না, চাকরি বাকরি করতে পারে না বা ভালো কিছু, আরও প্রতিবন্ধী মানুষ পড়ালেখা করলেই বা কতটুকু আগে যেতে পারবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল সবার মধ্যে আসলে। তো এগুলো ফেস করেই কিন্তু আমি এই পর্যন্ত এসেছি। ডিয়ার ভিউয়ার্স, বিরতির সময় হয়ে গেল, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। ডিয়ার ভিউয়ার্স, বিরতি শেষে ফিরে এলাম, আবারও স্বাগত জানাচ্ছি আমরাও পারি অনুষ্ঠানে। অন্যান্য ভাই বোনেরা সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। স্কুল কলেজ পাড়ি দিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। এখান থেকেই তিনি অনার্স মাস্টার্স করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনাকে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে? শিক্ষার ক্ষেত্রে আমাকে নানা ধরনের চ্যালেঞ্জ আসলে সম্মুখীন হতে হয়েছে, যেমন শ্রুতিলেখক। হ্যাঁ, শ্রুতিলেখক বলতে যেরকম বোঝায় যে আমি পরীক্ষা দিব, আমার 2 বছরের জুনিয়র একজন আমার সেটা লিখে দিবে, এরকম আর কি। এসএসসির সময় আমার মানে স্কুল থেকে আমাকে ম্যানেজ করে দেওয়া হয়েছিল, কিন্তু কলেজে তো সেই ইয়েটা নাই, আমাকে নিজেকে নিজেই ম্যানেজ করতে হয়েছে অনেক কষ্ট করে। পরীক্ষার আগের দিনও আমাকে দেখা যাচ্ছে যে এই শ্রুতিলেখকের পিছনে আমাকে ছুটতে হয়েছে আর কি, কাকি আমার পরীক্ষা দিয়ে দিবে। অনেকে রাজি হয়, আবার বলে যে আগের দিন বলে যে না আমি তো পরীক্ষাটা আসলে দিতে পারবো না, আমার এই প্রবলেম ওই প্রবলেম, মানে এই টেনশনটা সবসময় কাজ করতো। আমি যখন এইচএসসি পরীক্ষা কমপ্লিট করলাম, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হব, সেখানেও আমার বারবার একই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, শ্রুতিলেখক। তো শ্রুতিলেখক সেটাকেও আমি ওভারকাম করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তো আমার ছিল যে শামসুন্নাহার হল, তো সেখানে আমাকে মানে সিট পাওয়ার একটা বিষয় ছিল যে আমাকে সিট নিতে হবে, কারণ আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, এখানে যদি আমার শামসুন্নাহার হলে যদি আমি সিট নেই তাহলে দেখা যাবে যে আমার শ্রুতিলেখকের ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। তো বাসায় থাকলে দেখা যায় যে সেভাবে পরীক্ষা পড়ালেখা মানে অনেক সমস্যা আর কি, আমার এই সিটটাই আমার খুব জরুরি ছিল। তো আমি সবাই যেভাবে সিটের জন্য অ্যাপ্লাই করে আমিও সেভাবেই, আমার যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী আমি সেভাবেই আমি সিটটির জন্য অ্যাপ্লাই করলাম। যেহেতু আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তারপরে আমি সেটাকে আমি করে গোপন করে যে না আমি নিজেই আমি চেষ্টা করব যে আমি যেন সিট পাই। হ্যাঁ, আমি যেহেতু প্রতিবন্ধী, একজন দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ, তো সেভাবে আমি চেষ্টা করলাম। তখন আমাকে সিট দিতে ওরা ব্যর্থ হয়, আমিও ব্যর্থ হলাম যে আমি সিট পেলাম না আর কি। তারপরে আমাকে অবশ্যই পরিবারের সহযোগিতা নিতে হয়েছে। আমি আমার বাবাকে মানে বললাম যে আমার সিটটা খুবই দরকার, যেহেতু আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, সেহেতু আমি সিটটা আসলে পাই, খুব সহজেই পেয়ে ফেলি আর কি। জীবন নদীর স্রোতে রঙিন পালের তোড়ে স্বপ্ন দেখেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে স্বপ্নের ভেলা আরও এগিয়ে নেয়ার চেষ্টা চালান। মানুষের পরিচয় শুধু তার জন্মেই নয়, পৃথিবীতে মানুষ বেঁচে থাকে তার কর্মে। 2013 সাল থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। লেখাপড়া শেষে সবাইকে ছুটতে হয় চাকরি নামক সোনার হরিণের পিছনে। আপনাকে চাকরি পেতে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? আমাকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার মানে হতে হয়েছে। প্রথমে চাকরির জন্য যে আমি পরীক্ষা দিব, সেটার জন্য আমাকে রাইটার ফেস করতে হয়েছে। তারপরে আমি রাইটার করলাম, সব কিছু ওভারকাম করলাম, করে আবার চাকরি মানে পরীক্ষাও দিলাম, বিভিন্ন জায়গায় আমি পরীক্ষা দিলাম। হ্যাঁ, তো 5-6টি প্রতিষ্ঠানে আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মানে রিটেনে 5-6টি প্রতিষ্ঠানে আমি রিটেনে অ্যালাউ হয়ে ভাইবা পর্যন্ত গিয়েছি, কিন্তু আমার মানে ভাইবা পর্যন্ত যাওয়ার পরেও আমার চাকরি হয় নাই। কারণ আমি বুঝলাম না যে চাকরি না হওয়ার পিছনে কী কারণ, কারণ আমার প্রতিবন্ধী কোটা ছিল, নারী কোটাও ছিল। হ্যাঁ, তো এইগুলো থাকা সত্ত্বেও আমার মানে চাকরি যখন হচ্ছিল না, তখন আমি হতাশা হয়ে আমি বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয় এখানে ছুটাছুটি করলাম যে কেন আমার চাকরিটা হচ্ছে না। তো ওনাদেরকে গিয়ে বললাম যে দেখেন আমি তো ভাইবা পর্যন্ত গেলাম, তারপরেও আপনারা তো উল্লেখ করে দিয়েছেন যে প্রতিবন্ধী যারা তাদেরকে চাকরি নেওয়া হবে, এরকম কোটা আছে, কেন হচ্ছে না? তো সেখান থেকে মন্ত্রণালয় থেকেও আমাকে আশ্বস্ত করা হলো যে না, কেন আপনাদের চাকরি তো অবশ্যই হবে, যেহেতু কোটা আছে।
হ্যাঁ চাকরিটা আপনার মানে হবে, বলার পরেও কিন্তু চাকরিটা আমার হয় নাই। তারপর 2012 সালে একটা সার্কুলার মানে আসলো বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে, তো সেখানে আমি সার্কুলারে আমি এটা করলাম যে অ্যাপ্লাই করলাম পরিদর্শক পদে। তো করার পরে আমি রিটেনে এলাও হয়ে ভাইবা পর্যন্ত আমি গেলাম। ভাইবা দেওয়ার পরে তো আমি মানে খুবই টেনশানে ছিলাম যে আমার হয় কিনা। তারপরে এটা আমার মানে আল্লাহর রহমতে এটা আমার হয়েছে, হ্যাঁ আমি হয়েছে। কিন্তু এটার পিছনে বড় একটা অবদান ছিল ডক্টর ইব্রাহিম খালেদ, তখনকার তৎকালীন বাংলাদেশ কৃষি ব্যাংকের উনি চেয়ারম্যান ছিলেন। তো ওনারকে আমি এই জন্য আমি ধন্যবাদ দিই। আমি ওনার অবদানটা ছিল অনেক বেশি। উনি বলেছিলেন যে যদি প্রতিবন্ধীরা রিটেনে অ্যালাউ হতে পারে তাহলে আমি যারা অ্যালাউ হবে রিটেনে তাদেরকে ভাইবার মানে আমি নিয়ে নিব, ভাইবাতে তাদেরকে আটকাবো না, এরকম একটা ছিল। তো সেখানে আনফর্চুনেটলি আসলে সবাই অ্যালাউ হতে পারে নাই, আমি অ্যালাউ হয়েছিলাম আর কি ভাইবাতে। তো এটা পেয়ে মানে আমি খুবই নিজেকে আসলে বিশ্বাস করতে পারি নাই যে আসলে কি সত্যি কি না। ভালো মতো আবার মানে নেটে আবার ভালো মতো দেখলাম নিজে আবার যে না আসলেই আমি আসলে আমাকে ভাইবা নেওয়ার পরে মানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে আর কি। বর্তমান কর্মস্থলে আপনি কেমন আছেন? আমি কর্মস্থলে আল্লাহর রহমতে মানে এখন বর্তমানে অনেক ভালো আছি। তো আমি 2013 সালে যেহেতু জয়েন করেছি, আমার 13 সালের 17ই মার্চ, তো আমার 4 বছর হবে এই মার্চ মাসে। তো আমার যে অফিসের যা কলিগরা খুবই আন্তরিক, খুবই হেল্পফুল, আমাকে মানে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে ওরা। আর আমার যে বর্তমান ম্যানেজার স্যার খুবই মানে আমাকে উৎসাহ দেয়। হ্যাঁ আমাকে সব সময় বলে যে আমাদের মানে ম্যানেজার স্যার আমাকে এরকম বলে যে আমি সবাইকে এক নজরে দেখি, আপনি মনে করবেন না যে আমি আপনাকে আলাদাভাবে দেখি, সবাইকে যেভাবে দেখি আপনাকেও সেভাবেই দেখি। অন্যান্য তার সহকর্মীরা যেভাবে এখানে কাজ করে থাকেন তিনি ঠিক তদ্রূপ তাদের সাথে পাল্লা দিয়েই তিনি কাজ করেন এবং তার কাজের স্পৃহা অনেক বেশি। এবং সে সাধারণত আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করে থাকেন, তারপর টিটির কাজ করেন। তাছাড়া আমাদের বিভিন্ন ঋণ গ্রহীতা ডিপোজিটার তাদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেন। এমনকি তিনি 2014 সালে আমাদের ডিপোজিট সংগ্রহের ব্যাপারে তিনি অনেক ভালো ভূমিকা পালন করেছেন। এমনকি সে 26,50,00,000 টাকা এখানে ডিপোজিট এনেছেন এবং সেজন্য সে 50,000 টাকা পুরস্কার গ্রহণ করেছেন। এবং আমি এখানে যোগদান করার পর থেকে তার সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি এবং আমাদের এই ব্যাংক এই শাখা গত ডিসেম্বর 6 মাস নাগাদ প্রায় 1,20,00,000 টাকা প্রফিট করেছেন। এই প্রফিটের ভাগিদারও সেই দৃষ্টি প্রতিবন্ধী মিসেস তাহমিনা শহীদ। প্রতিবন্ধী হিসাবে এই কাজকর্মে তার কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি লক্ষ্য করছি না এবং আমি আশা করি এরকম অন্যান্য প্রতিবন্ধীদের যদি বিভিন্ন ব্যাংকে অথবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় তাহলে তারা সমাজের অনেক অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। ডিয়ার ভিউয়ার্স, বিরতি শেষে আবারও ফিরে এলাম স্বাগত আমরাও পারি অনুষ্ঠানে। দৃষ্টি প্রতিবন্ধিতার কারণে চাকরি পেতে সমস্যা হলেও চাকরিতে তার নিজস্ব দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে না। অন্যান্য সকলের মতো তিনিও সময় মেনেই অফিসে আসেন, অন্যদের সাথে পাল্লা দিয়ে সমান তালে কাজ করেন। তিনি নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। চাকরির কাজের চাপের ব্যস্ততায় যেন তার জীবনের বাকি সকল কষ্টগুলো আপাতত চাপা পড়েছে। এখন তার সময় ভালোই কেটে যাচ্ছে। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন একজন সফল মানুষ। কোনো প্রতিবন্ধকতাই তাকে আটকাতে পারেনি। আপনার এ পর্যন্ত আসার পিছনে কার অবদান সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন? আমার এই পর্যন্ত আসার পেছনে আমার পরিবারের অবদানই সবচেয়ে বেশি, বিশেষ করে আমার বাবার অবদান অনেক বেশি। এবং আমাকে নিয়ে অনেক বিভিন্ন জায়গায় ফেস করতে হয়েছে তাকে। ছোটোবেলা থেকে আমি কোথায় মানে ভর্তি হব, প্রথম আসল যেই মানে মূল যে মানে স্কুলটা, এটাই আমাকে যদি না ধরিয়ে দিতেন তাহলে আমি মনে পর্যন্ত আসতে পারতাম না আর কি। যখন সে লেখাপড়ার উপযুক্ত হলো, অন্যান্য ভাই বোনেরাও লেখাপড়া করতো, তখন আমার চিন্তা করলাম যে তারও তো লেখাপড়া দরকার, ভবিষ্যতে তারাও আছে। অন্য ভাই বোনেরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ভর্তি হলো, ওকেও সেখানেই ভর্তি করালাম, লেখাপড়া করতো। কিছুদিন পরে অন্য স্কুলে আমরা শিফট করলাম মিরপুরে।
এটা অন্ধদের স্কুল ছিল এবং এটা খুব ভালো হোস্টেলে থাকতো। ওখান থেকে সে মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করেছে। তার উদ্যম, আমাদেরও প্রচেষ্টা এর জন্য এই পর্যন্ত আসছে। যাদের পরিবারে এই ধরনের সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ সন্তানেরা তো বুঝে না বা জানে না যে তাদের ভবিষ্যৎ কীভাবে গড়ে উঠবে। এই গড়ে ওঠার দায়িত্ব হচ্ছে গার্জিয়ানের। এবং এখন সমাজও অনেক সচেতন হয়েছে, সামাজিক সচেতনতা দরকার। সরকারও অনেক সচেতন হয়েছে, সরকারও অনেক উদ্যোগ নিচ্ছে, অনেক সহযোগিতা করতেছে। এবং জনসাধারণ যারা ফিলান্থ্রপিস্ট, যাদের টাকা পয়সা আছে, টাকাওয়ালা লোক, তাদেরকেও এগিয়ে আসা উচিত। এর জন্য ফাউন্ডেশন করা বা এরকম এনজিও করে তাদেরকে সাহায্য করার জন্য। একজন মানুষের প্রতিবন্ধকতায় সবচাইতে কষ্টের সময় পার করতে হয় তার পরিবারকে। এই পরিবারকে ঘিরেই সে সামনে চলার শক্তি পায়। বর্তমানে তিনি অন্য 10 জন সুখী মানুষের মতোই নিজেকে ভাবেন। বর্তমানে আপনি কেমন আছেন? বর্তমানে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মানে আমি নিজের একটা সরকারি জব করছি, তারপরে আমি মানে সবাইকে সময় দিচ্ছি, বা আমি মানে বিভিন্ন ওয়েলফেয়ারমূলক যে অর্গানাইজেশনগুলো আছে এগুলোর সাথে আমি ইনভলভ আছি। আমি অ্যাওয়ারনেসমূলক কাজগুলো করি প্রতিবন্ধীদের বিষয়ে। সব কিছু মিলে ঝিলে আমি অনেক মানে ভালোই আছি। যে সকল প্রতিবন্ধী ব্যক্তি এখনও নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারছে না, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ রয়েছে? তাদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ যে এখন কিন্তু প্রতিবন্ধিতা কোনো আসলে অত মানে কষ্টের কিছু না। তারা যেন ঠিকঠাক মতো মানে নিজেদের চেষ্টা যেন তারা পড়ালেখা করে, পড়ালেখাটা যেন ঠিক মতো মানে ওরা করে। এবং পড়ালেখা করার পাশাপাশি এখন অনেক সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্রে সরকারি বেসরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু তাদেরকে ভালো মতো পড়ালেখা করতে হবে। ঘরে বসে থাকলে আসলে কিছু হবে না, নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। বিশেষ করে মেয়েদের কথাই বলবো, ওরা যেন ঘর থেকে বের হয় এবং পড়ালেখা ঠিক মতো করে, এটাই হচ্ছে আমার কথা। তাহমিনা শহীদ, আপনাকে অনেক ধন্যবাদ আমরাও পারি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, প্রতিবন্ধিতা একটি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জকে গ্রহণ করে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিগণ সাফল্যের সাথে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সুতরাং এ সকল ব্যক্তির স্ব সামর্থ্য অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। আজ সময় এখানেই শেষ, তবে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।